হ্যালো 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 সকল ক্লাস 10 স্টুডেন্টকে স্বাগত জানাই টপাস বাংলায়। এর আগে আমরা দুটো টেস্ট পেপার সলভ করেছি, যেখানে হচ্ছে পদার্থবিদ্যা মানে ফিজিক্যাল সায়েন্সের পদার্থবিদ্যার পার্টগুলো আমি করেছি। তো সেখানে এমসিকিউগুলো এবং সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা করে নিয়েছিলাম। আজকে যে পার্টটা হবে সেটা হচ্ছে পেজ নাম্বার 844 পেজ। তোমাদের পেজ 844 পেজে আমরা শুরু করব, ঠিক আছে? সো দেখো, সেই একই আমি ফিজিক্সের পার্টগুলোই করব। তো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি হবে। চার্লসের সূত্র সবসময় মনে রাখবে যে চার্লসের থেকে চ মনে রাখবে। তো চার্লসের সূত্র মানে চাপ ধ্রুবক থাকবে, থেকে চার্লসের চাপ মনে রাখবে। তো চাপ ধ্রুবক থাকবে। আর কি থাকবে, যে এক্সপেরিমেন্টের সময় আমরা কি করব, ভর যেটা নেব সেটা তো একই রাখতে হবে, ভরকে তো পরিবর্তন করব না। তার মানে পুরো এক্সপেরিমেন্টে, পুরো পরীক্ষা করার সময় আমরা ভরকে ধ্রুবক রাখবো আর সাথে চাপ থাকবে। তার মানে আমাকে এটা জানতে হবে চার্লস, বয়েলস এই সূত্রগুলোতে ভর সবসময় ধ্রুবক থাকবে। এবার চার্লসের চাপ ধ্রুবক থাকছে, এবার যদি আমরা বয়েল বলি তাহলে সেখানে উষ্ণতা ধ্রুবক থাকবে। তো এখানে ভর আর চাপ মানে অপশান বি, ভর আর চাপ, অপশান বি ফর বোম্বে হয়ে যাবে, ঠিক। তারপরে কোশ্চেন কি বলছে, বলছে যে এসটিপিতে 0.1 মোল CO2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে, ঠিক আছে? এসটিপিতে প্রথমে আমাকে এসটিপি কি জানতে হবে। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটা হচ্ছে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিই আর প্রেসার হচ্ছে 1 atm নিয়ে নিই, ঠিক আছে? তো এখানে বলছে 0.1 মোল CO2 গ্যাসের অণুর সংখ্যা কত হবে। তাহলে আমরা এটা জানি যে মোল কি হয়ে যায়, মোল হয়ে যায় কত সংখ্যক অণু নেওয়া হয়েছে বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কত সংখ্যক অণু নিয়েছি, কত সংখ্যক অণু, যেটা হচ্ছে ছোট n অণুর সংখ্যা, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই আমাদের মোল হয়ে যাবে। তাহলে 0.1 মোল ইকুয়ালস টু কত সংখ্যক মানে n চাইছে, ইনটু আমাকে n অ্যাভোগাড্রো সংখ্যা করতে হবে। কোনো বইতে NA লেখা আছে অ্যাভোগাড্রো, তাহলে n হয়ে যাবে 0.1 ইন্টু NA। এবার সবাই আমরা জানি যে n এর ভ্যালু কত, 0.023 আর 22 লেখা থাকে কোনো বইতে, 10 টু দি পাওয়ার 23। তো তার সাথে 0.1 গুণ হয়ে যাবে, মানে একটা পাওয়ার কমে যাবে। তার মানে 0.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এই যে অপশান ডি দেখতে পাচ্ছ, দেখো এই 0.1টা এর সঙ্গে গুণ হয়ে গেলে মানে 0.1 মানে কি হচ্ছে 1/10। সো সেই 10টা কেটে গেলে একটা 10 কমে যাবে, একটা পাওয়ার কমে যাবে। তার মানে 0.022, আমি বললাম 22ও লেখা থাকে, 0.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সো অপশান ডি হয়ে যাবে, অপশান ডি ফর দিল্লি। চলো, তারপরে বলছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহীর মান কী হবে। সো অন্তরক কি হয়ে যায়, অন্তরক যে হচ্ছে তাপ পরিবহন করতে দেয় না, পরিবাহিতার মান তাহলে 0 হবে। সো অন্তরকের জন্য তাপ পরিবাহিতা 0 হবে, কারণ কোনো তাপ শক্তিকে ওর মধ্যে থেকে পরিবহন হতে দেবে না, ঠিক। তারপরে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোর প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির মান সবসময় সর্বনিম্ন হবে। কোনো একটা আপতন ক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসরণ হচ্ছে, ধরে নাও এটা লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। সো লঘু মাধ্যম থেকে, এটা লঘু মাধ্যম আর এখানে ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম। সো আলোর প্রতিসরণ তো এখান থেকে আলো আসবে, আলোর প্রতিসরণ হয়ে কী হবে, কোনো একটা কোণ থাকবে, যাওয়ার কথা ছিল এইভাবে হয়ে গেছে। বলছে সর্বনিম্ন কখন হবে, সর্বনিম্ন তখনই হবে যখন কি কোন বলা হয়েছে, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন। আচ্ছা, চ্যুতির মান মানে আমাকে আগে বুঝতে হবে যে চ্যুতিটা কি। তো চ্যুতিটা দেখো, এই যে লাইট যেতে চাইছিল, এই যে আলো এই দিকে যেতে চাইছিল, ঠিক এই দিকে,
এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এ কি হয়েছে, ঘন মাধ্যমে এসে লম্বর দিকে কী হবে, ঝুঁকে যাবে, লম্বর দিকে ঝুঁকে যাবে। তাহলে আমার যে চ্যুতিটা হবে সেই চ্যুতিটা কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে চ্যুতি। ঠিক, চ্যুতিটা কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে চ্যুতি। তো এই চ্যুতিকে আমরা সর্বনিম্ন করব। তাহলে এমন করতে হবে যেই লাইনে এসেছিল সেই লাইনেই যেন সোজা করে চলে যায়। তাহলে কেমন হবে, এমন হবে, দেখো এভাবে যদি কোনো লাইন আসে, এভাবে যদি কোনো আপতন রশ্মি পড়ে, তাহলে কি হবে, ওর প্রতিসরণ কোণও ওটাই হবে, তাহলে কোনো বিচ্যুতি ঘটবে না। তাহলে আমাকে করতে হবে আপতন কোণের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আপতন কোণের মান আই যেটা হবে সেটা 0, আই 0 হয়ে যাবে। ঠিক, তাহলে আমাদের যে অপশান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান বি। চলো, মায়োপিয়া ও হ্রস্বদৃষ্টি দূর করতে চশমায় ব্যবহার করা হয়। মায়োপিয়ার জন্য আমরা কি ব্যবহার করি, মায়োপিয়ার জন্য আমরা ব্যবহার করি অবতল লেন্স। মায়োপিয়ার জন্য অবতল লেন্স কেন ব্যবহার করি একটু বলে দিই, তাহলে তোমরা মানে লং কোশ্চেন এলেও বলতে পারবে। তো কী হয়, আমাদের যে থাকে, আমাদের যে চোখের লেন্স থাকে এভাবে, ঠিক, তো এখান থেকে সরল রেখা মানে যে রশ্মি আসছে সেই রশ্মি কী হয়ে যায়, আগেই কি হয়ে যায়, মিলে যায়। ঠিক আছে, যেটা আমাদের যে সুস্থ চোখ হলে, সুস্থ যদি চোখ হতো তাহলে কোথায় মিলতো, এই জায়গায় মিলতো, যেখানে আমি সবুজ করছি এই জায়গায় এসে ছবি পড়লে, এই জায়গায় এসে ছবি পড়লে কী হবে, আমরা দেখতে পাই, কিন্তু আগে পড়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এমন কোনো লেন্স ব্যবহার করতে হবে, যে কী করবে, এই পয়েন্টটাকে দূরে নিয়ে যাবে, এখানে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কি করব, পাওয়ারকে কমাতে হবে। তো পাওয়ার যদি কমাতে হয়, অপরধর্মীর লেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমাদের চোখে আছে, আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্স আমাদের কি হচ্ছে, উত্তল হচ্ছে। তো পাওয়ার কমাতে হলে তাহলে এই পিছিয়ে ওখানে চলে যাবে, তখন আমাকে কিন্তু অবতল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এখন কি হবে, এখন যে রেখাগুলো আসবে সেই রেখাগুলো পড়বে একদম গিয়ে পেছনের রেটিনাতে। ঠিক, একদম গিয়ে ওখানে পড়বে, কারণ আমি পাওয়ার কমিয়ে এই যে পয়েন্টটা আছে, এই যে বিন্দুটা এখানে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের যে উত্তর হবে সেটা হবে অবতল লেন্স। অপশান আবার বি এসছে, অপশান বি হয়ে যাবে অবতল লেন্স। চলো, তারপরে প্রশ্ন দেখো, বলছে 3টি সমান্তরাল সমবায়ে রোধ লাগানো আছে R1, R2 আর R3, তাদের তুল্য রোধের মানটা কী হবে, তাদের তুল্য রোধের মানটা কার থেকে বেশি হবে, কার থেকে কম হবে। তাহলে তোমরা সবাই পড়েছো যে 3টে যদি রোধ থাকে বা 2টো যদি রোধ থাকে, এখানে 3টে দেওয়া আছে, তো 3টে রোধ আছে। ঠিক, R1, R2, R3, এই 3টে রোধের যদি তুল্য বের করা হয়, তাহলে দেখো 1/R1 করে প্লাস 1/R2 করে প্লাস 1/R3, এদের যোগ করে তারপর আমাকে আবার উল্টে ফেলতে হবে, আর তুল্য, এটা করতে হয়। তো আমরা যদি সমান্তরালে রোধের তুল্যরোধ বের করি, সেই তুল্যরোধ কী হয়ে যায়, প্রত্যেকটা রোধের থেকে কম হয়। তাহলে আমরা বলতে পারি সব থেকে ছোটো যে রোধটা হবে সেই রোধের থেকেও কম হবে। ধরে নাও আমি বললাম একটা 3 ওম নিয়েছি আর একটা হচ্ছে 6 ওম নিয়েছি। ঠিক, এর তুল্য যদি বের করা হয় তাহলে কত আসবে, 2 আসবে। এর তুল্য যদি বের করে দেখো 2 ওম আসবে। তার মানে 2 ওম 3 থেকেও ছোট আর 6 থেকেও কম হবে। তার মানে যখনই সমান্তরালে নেওয়া হয়, সমান্তরালে সবসময় কি হয়, সমান্তরালে সব থেকে ছোটো রোধ, যে তুল্য রোধটা যেটা আসবে সেটা সব থেকে ছোটোটার থেকেও ছোটো আসবে, মানে বাকিগুলোর থেকেও ছোটো আসবে। তো সব থেকে ছোটো এখানে কোনটা, সব থেকে ছোটো হচ্ছে আমাদের R3। তার মানে তুল্য রোধ R3-র থেকেও ছোট হবে। R3 আবার R2-র থেকে তো ছোট, আর R1-এর থেকে R2 আরও ছোট। ঠিক, তাহলে আমরা যেটা পাবো, তুল্য রোধ প্রত্যেকটা রোধের থেকে কী হবে, কম হবে। তো অপশান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডি। ঠিক, তারপরে রোধাঙ্কের এসআই একক কী হবে, রোধাঙ্কের এসআই একক, তো রোধাঙ্ক কী হয়ে যায়, সো আর ইকুয়াস টু হয়ে যায় রো এল বাই এ, আর যেটা রো হচ্ছে সেটাই হচ্ছে আমাদের রোধাঙ্ক, এই যে পার্টটা হচ্ছে এটাই আমাদের রোধাঙ্ক হয়,
এটা আমাদের রোধাঙ্ক হয়। তাহলে এই রোটাকে আমরা লিখতে পারি আর এ বাই এল, আর এ বাই এল আমরা লিখতে পারি। তাহলে আর তো ওম হয়ে যায়, আর এর তো ওম হয় ওম, আর এর তো মিটার স্কোয়ার হয়, আর এলেরও মিটার স্কোয়ার হয়। তাহলে এলের যদি মিটার স্কোয়ার, তাহলে এলের মিটার হয়, সরি এলের মিটার, তাহলে একটা মিটার কেটে যাবে, তো ওহম মিটার হয়ে যাবে, ওহম মিটার। তো অপশান যেটা হবে সেটা হবে রোধাঙ্কের ওহম মিটার। ওহম মিটার কোথায় আছে? রোধাঙ্কের একক, তো ওমকে আমরা এমন লিখি আর সাথে মিটার, তাহলে যেটা হবে সেটা এটা। তো অপশান এ, তো আমাদের অপশান এ হবে। তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? এমন কোনো কণা আছে যেটা তড়িৎ ক্ষেত্রে বিচ্যুতি হবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে তড়িৎ ক্ষেত্র কোন কণাগুলিকে বল প্রয়োগ করে। বিচ্যুতি করানোর জন্য বল প্রয়োগের দরকার পড়বে। তো যার আধান থাকবে তাকে কি করবে? তড়িৎ ক্ষেত্র আকর্ষণ করবে। আধানযুক্ত কণাকে তড়িৎ ক্ষেত্র কি করে? আকর্ষণ করে। তাহলে এখানে তাকেই আকর্ষণ করবে না, মানে তার বিচ্যুতি ঘটবে না যার হচ্ছে কোনো আধান থাকবে না। তো এমন কোনো রশ্মি ইলেকট্রনের আধান থাকে, পজিট্রনের পজিটিভ আধান থাকে, পজিটিভ চার্জ থাকে, বিটা কণারও নেগেটিভ চার্জ থাকে। তাহলে গামা যে কণা আছে, গামা রশ্মি যেটা আছে, যেটা কোনো কণা নয়, সেই গামা রশ্মি কী হয়? নিস্তড়িত হয়। তো তাহলে কী হবে? তার উপরে তড়িৎ ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে না এবং গামা রশ্মি আমাদের কোনো বিচ্যুতি ঘটবে না গামা রশ্মির। তো অপশান ডি হয়ে যাবে। প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এটা কেমিস্ট্রির কোশ্চেন। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, হিলিয়াম। তো তবুও বলা যাবে এখানে সোডিয়াম, পটাশিয়াম, মানে যেটা নিচের দিকে মানে পটাশিয়াম হবে। কেমিস্ট্রি যদি বলি তাহলে পটাশিয়াম হয়ে যাবে সর্বাধিক ব্যাসার্ধ যেটা হবে, কারণ সোডিয়ামের নিচে পটাশিয়াম থাকে। সোডিয়ামের নিচে পটাশিয়াম, প্রথমে ওপরে এইচ, তারপরে লি, তারপরে এনএ, তারপরে কে। তো নিচের দিকে যখন যাবে একটা করে আমাদের কি বেড়ে যায়? একটা করে আমাদের কক্ষ বেড়ে যায়। একটা করে কক্ষ বেড়ে গেলে ব্যাসার্ধ বেশি হবে। তারপর বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে জেট প্লেন চলাচল করে। সত্য মিথ্যা 2.3-তে যাচ্ছি। একই চাপ ও উষ্ণতা সব মোলার আয়তন একই হয়। কী হবে? সত্য হবে। একই চাপ এবং উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হবে। আমরা যদি অ্যাভোগাড্রোর সূত্র মনে করি, অ্যাভোগাড্রোর যে নিয়ম আছে সেখান থেকে আমরা এটা বলতে পারি। তো 2.3 যেটা হবে সেটা সত্য হবে, সত্য। বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? যখন উচ্চ তাপমাত্রা হবে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ হতে হবে, আর উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার আর লো প্রেসার হলে কিন্তু আমরা আদর্শ গ্যাসের আচরণ, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক 2.4 এটা। তারপরে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের স্থানচ্যুতি ঘটে। পদার্থের যে পদার্থ আছে, যে মাধ্যম আছে, সেই মাধ্যমের কণার স্থান পরিবর্তন কিন্তু হয় না। ঠিক আছে, মাধ্যমের কণা কিন্তু একই জায়গায় থাকে। আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম যে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে একই লাইনে, তারপরে হচ্ছে একটি খাবার প্যাকেটকে পেছনে মানুষটিকে পৌঁছে দিতে হবে। তাহলে এভাবে করে করে একই জায়গায় দাঁড়িয়ে আমি পেছনে মানুষকে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে পদার্থের কোনো স্থানচ্যুতি হবে না। তাপ পরিবহনের সময় পদার্থের মাধ্যম একই জায়গায় থাকে, কিন্তু তাপ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় কী হয়ে যায়? স্থানান্তরিত হয়ে যায়। তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। তো 2.5 মিথ্যা হয়ে যাবে, 2.5 মিথ্যা। ঠিক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত আমাকে লিখতে হবে। তো আগে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কী হয় দেখতে হবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়ে যায় কোনো বস্তু যদি আয়তন থাকে, প্রথমে কোনো আয়তন ছিল, পরে কি হয়? নতুন একটা আয়তন ভি ড্যাশ হয়ে গেছে। তো আয়তনের পরিবর্তন যেটা হয়, সেই আয়তনের পরিবর্তনকে আমরা ডেল্টা ভি লিখি।
সেটা সমান কি হয়ে যায়, সেটা হয়ে যায় তাপমাত্রা কি পরিবর্তন করেছি, তারপরে সেটা হয়ে যায় আমরা কত প্রাথমিক আয়তন ছিল, প্রথম প্রাথমিক আয়তনের সমানুপাতিক, আর কত তাপমাত্রা আমি পরিবর্তন করেছি। তাহলে এই সমানুপাতিককে সরিয়ে ফেললে একটা ধ্রুবক আসে যেটা হয়ে যায় গামা। তো গামা ভি ডেল্টা টি, তো এই গামা এখন হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি ডেল্টা টি। তো গামা হয়ে যায় আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা হয়ে যায় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর আমাকে মাত্রিয় সংকেত বের করতে হবে। তাহলে দেখো ডেল্টা ভি কেটে যাবে, আর সাথে আমাদের ডেল্টা টি মানে উষ্ণতা, মানে 1 উষ্ণতা আসছে, কিন্তু ডেল্টা ভি কেটে যাবে, আয়তন আর আয়তনের মাত্রা কিন্তু কেটে যাবে। তো যেটা আমাদের আলফা এসছে সেই গামা এসছে, সেই গামা হয়ে গেছে ডেল্টা ভি বাই ভি আর ডেল্টা টি। তো ডেল্টা ভি বাই ভি এ তো এল কিউব কেটে যাবে, বাকি 1/Δt, মানে আমি বলতে পারি থিটা ইনভার্স গামার যে মাত্রিয় সংকেত হবে সেটা কি হয়ে যাবে, থিটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলে আপতন কোণের মান কত হবে, একটি আপতন কোণের মান কত হবে জিজ্ঞেস করছে। ঠিক, যদি কোনো একটা রশ্মি কী হয়েছে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তো বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে ধরে নাও এটা এর বক্রতা কেন্দ্র, মানে একে যদি আমি পুরো গোলাকার বানিয়ে ফেলি তার কেন্দ্র যেটা হয়ে যাবে বক্রতা কেন্দ্র। এবার সেখান থেকে কোনো রশ্মি যদি বেরিয়ে যায় বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে রশ্মি যদি যায়, তাহলে কি হবে, ওর আপতন কোণ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আপতন কোণ কেন শূন্য হবে, কারণ ওটাই আমাদের লম্ব হয়, ওটাই যে কোনো কেন্দ্র থেকে যে কোনো লম্ব, তার মানে এই বিন্দুতে যে লম্বটা হবে সেই লম্বটা ওটাই হবে, এই বিন্দুতে যে লম্ব হবে সেই লম্বটা ওটাই হবে। ঠিক, তো লম্বর সাথে যে কোণ হয় সেটাই কি হয়ে যায়, আমাদের আপতন কোণ হয়। আপতন রশ্মির লম্বের সাথে কোণ, তাহলে সেটা আমাদের 0 হয়ে যাবে, কারণ এই দিকেই হচ্ছে লম্ব আর এই দিকেই হচ্ছে আপতন কোণ। ঠিক, এই আপতন রশ্মি, তো আপতন রশ্মি কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় তাহলে আপতন কোণ যেটা হয়ে যাবে সেটা শূন্য হয়ে যাবে। তো আমাদের আপতন কোণের মান শূন্য হবে। সুস্থ চোখের নিকট বিন্দু কত হয়, সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার হয়, 25 সেন্টিমিটার হয়ে যায়। তারপরের প্রশ্ন, গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে, আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি যুক্ত থাকে তার সমবায় হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে। তো সমান্তরাল সমবায়। তারপরে প্রশ্ন, বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করার জন্য কোন নিয়ম ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তারপরে প্রশ্ন লেখা আছে দেখো 3.2, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক, আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে সেটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে, মানে আমাকে পিভি ইকুয়ালস টু এনআরটি প্রতিষ্ঠা করতে হবে। এটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব, তো এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের 3টে কিন্তু সূত্র আমাকে করতে হবে, মনে রাখতে হবে। ঠিক, তো দেখো কি কি ছিল। সো আমরা আদর্শ গ্যাস সূত্র প্রমাণ করার জন্য আমরা আগে যে 3টে সূত্র আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেই 3টে কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো বয়েলের সূত্র অনুসারে কি লিখেছি, ভর উষ্ণতা যদি স্থির থাকে আয়তন কি হয়ে যাবে, মানে চাপের ব্যস্তানুপাতিক, চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে কিন্তু আয়তন বাড়বে। চার্লসের সূত্র অনুসারে কি হয়ে যাবে, ভর ও চাপ যদি স্থির থাকে তাহলে কি হয়ে যাবে, আয়তন তাপমাত্রার সমানুপাতিক, যেটাকে আমি 2 দিয়ে লিখেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আয়তন হচ্ছে মোলের সমানুপাতিক হয়ে যায়, কত মোলের গ্যাস নেওয়া হয়েছে তার সমানুপাতিক। তাহলে এই তিনটে সূত্র থেকে আমরা কি করব, আমরা
আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে সেটা প্রতিষ্ঠা করব। তো 3টে থেকে 1 2 3 দেখো, এই 1 2 3কে একসাথে আমি যদি করি তাহলে ভি সমানুপাতিক হয়ে যাবে, দেখো টি এন এন টি বাই পি সমানুপাতিক হয়ে যাবে এন টি বাই পি। এবার দেখো এই ভিকে আমি যদি এই সমানুপাতিককে যদি সরানো হয় তাহলে ভি ইকুয়ালস টু, তাহলে হয়ে যাবে ভি সমান হয়ে যাবে একটা ধ্রুবক, সেই ধ্রুবক হয়ে যাবে আর আর এন টি বাই পি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি ভি ইকুয়ালস টু এন আর টি, যেখানে আর হয়ে যাবে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, তো গ্যাস ধ্রুবক হয়ে যাবে। ঠিক, তো এইভাবে কিন্তু আমাদের পুরো প্রতিষ্ঠাটা কিন্তু এইভাবেই হবে। ওকে, এখানে তো পুরোটা এইভাবে করতে হবে আমাদেরকে। তারপরে প্রশ্ন বলছে যে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি এসজি চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের ভরের আয়তন 500 সেন্টিমিটার, স্থির উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 4 গুণ হবে। ঠিক আছে, তো স্থির উষ্ণতা বলেছে, তাহলে তো বুঝতেই পারছো স্থির উষ্ণতা মানে বয়লের সূত্র, স্থির উষ্ণতা বলা হয়েছে উষ্ণতা ধ্রুবক, তাহলে হয়ে যাবে বয়লের সূত্র যে আয়তন হয়ে যায় চাপের ব্যস্তানুপাতিক 1/p, তাহলে এখান থেকে আমরা বলি পিভি ইকুয়ালস টু ধ্রুবক হয়ে যায়। তো পিভি সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি P1V1 ইকুয়ালস টু P2V2। ঠিক আছে, P1V1 ইকুয়ালস টু P2V2। তো এখানে আমাকে দেখতে হবে P1 কী আছে, V1 কী আছে, P2 কী আছে, V2 কী আছে। তো এখান থেকে আমি যদি P1 দেখি তাহলে 76 সেমি এসজি আছে, একে আমি পরিবর্তন করব না, কারণ আমি কি চেয়েছে আমাকে কত চাপে, আচ্ছা চাপ কত আমি বের করব। ঠিক আছে, তো এখানে 76 সেমি এইচজি আছে, তাহলে একে আমি যদি করি 76 সেমি, এইখানে P1, সো P1 হয়ে যাচ্ছে 76 সেমি এইচজি, 76 সেমি এইচজি, আর V1 হয়ে যাচ্ছে 500 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, V2 হয়তো দেওয়া আছে, V2 কত দেওয়া আছে 4 গুণ হবে, আয়তন 4 গুণ, তার মানে 4 গুণিতক কী হয়ে যাবে 500 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে, P2 বের করতে হবে। তাহলে P2 কীভাবে বেরোবে দেখো, সো P2 আমি লিখতে পারি, P2 ইকুয়ালস টু হয়ে যাবে P1V1 বাই V2। ঠিক, তো P1 হয়ে যাবে 76 সেমি এইচজি, আর V1 হয়ে যাবে 500, আর এটা হয়ে যাবে 4 গুণিতক 500, তো 500 কেটে যাবে, তো 76/4 হয়ে যাবে, 76/4 হয়ে যাচ্ছে 19 সেমি এইচজি হবে, 19 সেমি এইচজি আমার চাপ হয়ে যাবে। একে আমি যদি এতে লিখতে চাই 19 সেন্টিমিটার পারস্তম্ভের সমান যত হবে তত হবে। তো একে যদি আমি পাস্কেলে লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এভাবে করতে হবে। যদি পাস্কেলে আমি লিখতে চাই বা এটিএমে লিখতে চাই, এটিএমে বায়ুমণ্ডলীয় চাপে যদি লিখতে চাই তাহলে এরকম করতে হবে। তাহলে আচ্ছা 76 সেমি দেওয়া আছে, তাহলে 76 সেমিটাই কি হচ্ছে 1 এটিএম প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এখানে আমার কি হয়ে যাবে 76-এর জায়গায় আমি 1 বসাতে পারি। ঠিক আছে, 1 বসালে তাহলে আমার হয়ে যাবে 1/4, এখানে 76 না লিখে আমার সেমি এসজি এসছে, তো 1/4 কি হয়ে যাবে এটিএম হয়ে যাবে 0.25 অ্যাটমসফিয়ারিক চাপ। ঠিক আছে, তো 76 সেমি লিখতে পারো, 76 সেমি লিখলে 19 সেন্টিমিটার হেজি আসবে। তো 19 সেন্টিমিটারকে 76 দিয়ে ভাগ করে দিলে আমি কিসে পেয়ে যাব, 19কে 76 দিয়ে ভাগ করলে আমি এটিএমে পেয়ে যাব। তো 19/76 এটিএম, তার মানে 1/4 এটিএম। তো 1/4 এটিএম হলে 0.25 এটিএম হয়ে যাবে। তোমরা এক কাজ করবে, তোমরা এইখানে 76-এর জায়গায় 1 এটিএম বসিয়ে দিতে পারো, এইখানে 1 এটিএম চাপ বসিয়ে দিতে পারো ডাইরেক্ট। সো 1 এটিএম যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে ডাইরেক্ট আমার 0.4 চলে আসবে। ঠিক আছে, 1/4 চলে আসবে, 1/4 এটিএম এখানে। ঠিক, চল নেক্সট প্রশ্ন। একটি লেন্স উত্তল ও অবতল স্পর্শ না করে কিভাবে শনাক্ত করা যায়।
আমি একটা লেন্সকে উত্তল না অবতল না দেখে আমি না স্পর্শ করে আমি কিন্তু বের করতে চাইছি। তাহলে কি করব, উত্তল আর অবতল লেন্সকে দেখব। দেখার পর আমি কোনো লেখার সামনে যদি নিয়ে চলে যাই উত্তল আর অবতল, উত্তল আর অবতল, অবতলে কি হবে, উত্তলে সবসময় কি দেখা যাবে, বড় ছবি দেখা যাবে, বিবর্ধিত লেখা দেখা যাবে। তাহলে আমরা কি লিখব, কোনো লেখার সামনে যদি আমি দুটো একে নিয়ে চলে যাই, কোনো আমি বইয়ের ওপরে কোনো লেখা আছে, সেই বই আমি যদি পড়তে চাই, তখন আমি উত্তল আর অবতল লেন্সকে দেখব। উত্তল লেন্সের মধ্যে দিয়ে সেই লেখাগুলি বিবর্ধিত মনে হবে, কিন্তু অবতল লেন্সের মধ্যে দিয়ে লেখাগুলো ক্ষুদ্র মনে হবে। তাহলে কী হবে, তো যেটাতে ক্ষুদ্র দেখা যাবে সেটা অবতল হবে, এবং যেটাতে কি বিবর্ধিত লেখা দেখা যাবে সেটা হচ্ছে উত্তল হবে। ঠিক, তো ফাইনাল অ্যান্সার কি লিখব, দুটি লেন্সকে আমি নিয়ে গিয়ে লেখা পড়ার জন্য ব্যবহার করব। লেখা যেগুলোতে বইয়ের লেখাগুলো বিবর্ধিত মনে হবে, বড় মনে হবে, সেটা উত্তল লেন্স হবে। আর যেটা ছোট মনে হবে সেটা কি হবে, যেই লেন্সে ছোট মনে হবে সেটা কি হবে, অবতল দর্পণ হবে। ঠিক, তারপরের প্রশ্ন দেখো, একই প্রকারের দুটি পরিবাহী তারের মধ্য দিয়ে একই সময়ে তড়িৎ প্রবাহ পাঠালে যদি একটিতে অন্যটির তুলনায় 4 গুণ বেশি তাপ উৎপন্ন হয়, তবে দুটিতে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? প্রবাহ মাত্রার অনুপাত কি হবে? কি বলছে, একই সময়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়েছে। তো কি বলেছে, আরেকবার কোশ্চেনটা পড়া যাক। তো বলছে একই প্রকারের দুটি পরিবাহী তারের মধ্য দিয়ে, দুটি পরিবাহী তার আছে, দুটি পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে। ঠিক, তো একটাতে তড়িৎ প্রবাহ যদি একটি তুলনায় 4 গুণ বেশি তাপ, আচ্ছা তাপ উৎপন্ন, তো তাপ উৎপন্ন কি হয়ে যায়, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি তাপ উৎপন্ন। তো প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? এবার বলছে যে একই ধরনের হচ্ছে রোধ নিয়েছে, তার মানে দুটি আর একই হবে আর একই সময়। তার মানে আমি বলতে পারি এইচ সমানুপাতিক আই স্কোয়ার, এইচ সমানুপাতিক আই স্কোয়ার। তাহলে একটাতে ধরে নাও এটাতে উৎপন্ন হয়েছে H1, এটাতে তাপশক্তি উৎপন্ন হয়েছে H1, এটাতে তাপশক্তি উৎপন্ন হয়েছে H2, তাহলে এর প্রবাহ মাত্রা I1 এর সমানুপাতিক হবে। কিভাবে লিখবে দেখো, আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা পরপর করে লিখে নেবে। ঠিক, সো প্রথমটাতে কি হয়েছে, তাপ শক্তি যেটা উৎপন্ন হয়েছে সেটা H1, তাহলে H1 যেটা হবে সেটা I1 এর সমানুপাতিক হবে। তো I1, আর এটাতে যেটা যাচ্ছে I2, তো H2 যেটা হবে সেটা হয়ে যাবে I2-র সমানুপাতিক। ঠিক, তো H1/H2 যেটা হবে, H1/H2 হয়ে যাবে, H1/H2 সেটা হয়ে যাবে, আচ্ছা স্কোয়ার হবে I1/I2 স্কোয়ার। ঠিক, তো বলছে উৎপন্ন হিট 2, মানে যেটা বেশি হয়েছে সেটা H2 নিচ্ছে, একটাতে বেশি হয়েছে, তো যেটাতে বেশি হয়েছে কি দুটিতে আচ্ছা প্রবাহ মাত্রা অনুপাত চেয়েছে, তো 4 গুণ হয়েছে একটাতে, 4 গুণ মানে H2/H1 4 গুণ। আমাকে উল্টোটা লিখলে সুবিধে হতো, H2/H1 লিখলে। সো H2/H1 হয়ে যাবে I2 স্কোয়ার বাই I1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে H2/H1 4 আর I2/I1 স্কোয়ার আছে, তো স্কোয়ার হলে এই পাশে রুট চলে আসবে, তাহলে 2 হয়ে যাবে, 2:1 হয়ে যাবে। তাহলে I2/I1 কি হয়ে যাবে, 2, তার মানে 2:1। তো যেটাতে বেশি উৎপন্ন হয়েছে সেটাতে কারেন্ট কি হবে, বেশি হবে, 2 গুণ হবে। ঠিক আছে।